স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলের সাথে আছি আমি প্রিমা জামান। দেশীয় জাতের আনারস চাষে আগ্রহ বাড়ছে নরসিংদীতে। ফলন ভালো হওয়ায় পতিত জমিতে গড়ে উঠছে নতুন আনারসের বাগান। আনারসের ফলন ভালো হয়েছে বান্দরবানেও, তবে সুনামগঞ্জে এবছর আনারসের ফলনের বিপর্যয় হয়েছে। সেচের অভাবে ফলন নেমে এসেছে অর্ধেকে। আজ আমাদের আলোচনার বিষয় আনারস চাষ। এ বিষয়ে আলোচনা করতে আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন খামারবাড়ির ক্রপ সুইং এর অতিরিক্ত পরিচালক সুভাষ চন্দ্র গায়েন এবং টাঙ্গাইলের মধুপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি কর্মকর্তা ডক্টর হযরত আলী। তবে আজকের আলোচনায় যাওয়ার আগে দেখে নেব আজকের আলোচ্য বিষয় নিয়ে আমাদের একটি প্রতিবেদন। ৮-১০ বছর আগেও নরসিংদীর পলাশ বেলাবু উপজেলার উঁচু এলাকার জমি পতিত অবস্থায় থাকত। তবে আনারস চাষ করে ভালো ফলন পাওয়ায় এখন অনেকেই এগিয়ে আসছেন এই ফল চাষে। দেশীয় জাতের হানি কুইন আনারস চাষ করেছেন এখানকার কৃষকেরা। সফলতা পাওয়ায় প্রতি বছরই এখানে বাড়ছে আনারস বাগানের সংখ্যা। বছরে ৩০,০০০, ৩৫,০০০, ৪০,০০০ টাকা এখানে বিক্রি হয়। চলতি বছর জেলায় ৩,০০০ মেট্রিক টন আনারস উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্থানীয় কৃষি বিভাগ। আনারসের চাষ বৃদ্ধিতে চাষিদের প্রযুক্তিগত সহযোগিতা ও পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানালেন কৃষি কর্মকর্তারা। কৃষকদেরকে প্রশিক্ষণ এবং তাদের সার বীজ দেওয়ার চেষ্টা করব এবং তার মাধ্যমে যে ৩০০ হেক্টর জমিতে যে আনারস চাষ হচ্ছে সেটা আরও বেশি এবং প্রতিটা উপজেলায় যেন এটা সম্প্রসারিত হয় সে ব্যাপারে আমরা আন্তরিক প্রচেষ্টা চালাচ্ছি। জায়ান্ট কিউ এবং হানিকুইন জাতের আনারস চাষ করে ভালো ফলন পাচ্ছেন বান্দরবনের চাষিরাও। দামও ভালো পাওয়া যাচ্ছে বলছেন তারা। পোকামাকড় থেকে রক্ষা পেয়েছে ফলগুলা, বৃষ্টি নিয়মিত পড়তেছে। আশা করি এই বছরের ফলন থেকে গত বছর অধিক লাভ পাবো। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী ২০১৪-১৫ অর্থ বছরে এ জেলায় ৭৭,৭৭৫ মেট্রিক টন আনারস উৎপাদন হয়েছে। এদিকে গেল বছরগুলোতে সুনামগঞ্জে আনারসের ভালো ফলন হলেও এবছর তা নেমে এসেছে অর্ধেকে। কৃষকেরা বলছেন সেচের অভাবে এ ফলন বিপর্যয় হয়েছে। চাষিরা বলছেন এ ব্যাপারে কৃষি বিভাগ থেকে কোনো সহায়তা পাচ্ছেন না তারা। তবে এ অভিযোগ অস্বীকার করেছে কৃষি বিভাগ। উপসহকারী কৃষি কর্মকর্তার পদ শূন্য থাকায় এবং কমলা ও আনারস উন্নয়ন প্রকল্পটি অত্র জেলায় না থাকায় কার্যক্রমটি জোরদার করা সম্ভব হচ্ছে না। প্রয়োজনীয় সেচ ব্যবস্থার জন্য গভীর নলকূপ স্থাপন করা প্রয়োজন বলছেন চাষিরা। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আনারস চাষের উপর আমরা একটি প্রতিবেদন দেখলাম। জনাব সুভাষ চন্দ্র গায়েন এবং জনাব হযরত আলী, কেমন আছেন আপনারা? জি ভালো। আপনাদেরকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ডক্টর জনাব সুভাষ চন্দ্র গায়েন, আমি শুরুটা আপনাকে দিয়ে করতে চাচ্ছি। আমাদের এই প্রতিবেদনটি তো আপনি দেখলেন মাত্র, যেটা বলা হচ্ছিল যে নরসিংদী এবং বান্দরবানে খুব ভালো চাষ হচ্ছে, কিন্তু সুনামগঞ্জে সেচের অভাবে চাষটা ভালো হয়নি। আমি একটু ওভারঅল আপনার কাছে আনারস চাষ নিয়ে জানতে চাচ্ছি। আনারস বাংলাদেশের একটা ফসল। এটা যদিও আমাদের দেশি ফসল না, কিন্তু এখন আমাদের নিজস্ব ফসল। এটা ব্রাজিল থেকেই বাংলাদেশে আসছে অনেক আগে, কয়েকশো বছর আগে। এখন আমাদের দেশের আনারস ব্যাপকভাবে হচ্ছে এবং দিন দিনের আবাদ বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশের ভিতরে সিলেটে এবং পার্বত্য চট্টগ্রামে, মধুপুর অঞ্চলে এবং নরসিংদীতে ব্যাপকভাবে আনারস আবাদ হয়ে থাকে। আনারস সাধারণত অম্ল মাটিতে আনারস ভালো জন্মে। এটা অনেকটাই স্থান নির্ভর, যেটা অম্ল এবং লাল মাটিতেই সাধারণত চাষ হয়ে এখন থাকে। আনারসের চাষের বর্তমান অবস্থা কি? বর্তমান আনারসের আবাদ বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা, কয়েক বছর আগে আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের একটা প্রকল্প ছিল আনারস ও কমলা উৎপাদন প্রকল্প। তার মাধ্যমে সিলেটে, সুনামগঞ্জে এবং পার্বত্য চট্টগ্রামে কৃষকদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় চাষাবাদের বিষয়ে, যে কারিগরি প্রশিক্ষণ দেওয়া হয়। তার মাধ্যমে ব্যাপকভাবে এখন আনারসের আবাদ বৃদ্ধি পাচ্ছে। ধন্যবাদ জনাব সুভাষ চন্দ্র। আমি একটু ডক্টর হযরত আলী আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি তো মধুপুর থেকে এসেছেন এবং আমরা জানি আনারস চাষের মূলত যে উপযোগী জায়গাগুলো রয়েছে তার মধ্যে মধুপুরও একটি। আমাকে কি একটু বলবেন যে আসলে মধুপুরে এখন বর্তমানে আনারস চাষের কি অবস্থা? কেননা সুনামগঞ্জের কথা শুনছিলাম সেখানে সেচের অভাবে আনারস চাষ ব্যাহত হয়েছে। তো নরসিংদী এবং বান্দরবানের পাশাপাশি মধুপুরের অবস্থানটুকু একটু জানতে চাচ্ছি। মধুপুরে আনারস চাষ বেশ ভালোভাবে হচ্ছে।
বিগত বছরগুলোর তুলনায় যদিও একরেজ কিছু কমেছে, 4 বছর আগে যেখানে 7,000 হেক্টর জমিতে আনারসের চাষ হতো, এখন সেখানে 1,000 হেক্টর কমে 6,000 হেক্টরে এসেছে। এটার কারণ হলো যে আনারসের চেয়েও আরেকটা লাভজনক ফসল হচ্ছে ওখানে কলার চাষ বেড়ে যাওয়ায় আনারসের চাষ কিছুটা কমেছে। আনারসের আরেকটা নেগেটিভ দিক হচ্ছে যে মানে কলার চাষ বেড়ে যে আনারসের চাষে মানে প্রভাবটা কেন পড়বে? এখানে কি দামের তারতম্য আছে? দামের তারতম্যের মধ্যে বাজারজাতকরণ সুবিধাটা হচ্ছে কলায় বেশি, আচ্ছা। আর আনারসের তুলনায় কলার অনেক বেশি ফলন হয়, বাজারে চাহিদাও বেশি। অন্যদিকে আনারস আগের মধুপুরের যে ঐতিহ্য, যে মধু ফলের নামেই মধুপুর হয়তোবা, সেই মধুপুরের ঐতিহ্য কিছুটা হারিয়ে ফেলছে। আমাদের কৃষক ভাইয়েরা অযাচিতভাবে এখানে হরমোন ব্যবহার করছে, বিশেষ করে ফল ধরার জন্য, ফল বড় করার জন্য এবং পাকার জন্য। এতে করে ফলের কোয়ালিটি খারাপ হওয়ার কারণে ভোক্তারা ঠিকমতো আনারস খেতে চাচ্ছেন না। কালার দেখে কিনে নিয়ে আসেন, কিন্তু খাবার সময় যখন দেখেন যে এটা আর আগের মতো অত মধু ফল নয়, তখন ওনাদের আগ্রহ কমে যায় এবং আনারসের মার্কেট কমে যাচ্ছে। কেন আগ্রহ কমছে আর কালারের কেন ডিফারেন্স হচ্ছে আমি তো আপনার কাছে জানবো। তবে তার আগে জনাব সুভাষ চন্দ্র, আপনার কাছে যে বিষয়টি জানবো যে আনারসের তো অবশ্যই জাত রয়েছে। আমরা আমাদের প্রতিবেদনেও দেখছিলাম যে হানি কুইন, জায়ান্ট কিউ এবং আপনি একটা জাতের কথা বলছিলেন ঘোড়াশাল, দেশীয় জাত। জি, আমাকে কি একটু বলবেন এই জাতগুলো কোথায় এবং কোন জায়গার জন্য উপযোগী আসলে? ধন্যবাদ আপনাকে। বাংলাদেশে 3 শ্রেণীরই আনারস চাষ হয়। যেটা পার্বত্য চট্টগ্রামে চাষ হয় সেটা হানি কুইন। এটার আকৃতিটা তুলনামূলক ছোট, 1 কেজি বা তার চেয়ে কিছু বেশি। হিলট্র্যাক্স এলাকাতে কি হানি কুইন হ্যাঁ, চাষ হচ্ছে? চাষ হচ্ছে। এটার বর্ণ হলুদ, গাঢ় হলুদ, কিন্তু মিষ্টি বেশি। মধুপুর এলাকায় জায়ান্ট কিউ যেটা, এটা আকারে বড়, 2 থেকে 4 কেজি নরমালি হয়। আর নরসিংদীর ঘোড়াশাল জাতের এটা কি দেশীয় জাতের আনারস? নামটা কিন্তু আনারস তো অবশ্যই এখন দেশীয় জাতের, তো যেহেতু দেশের এই এলাকায় অ্যাডপ্টেড, এই এলাকার জলবায়ু আবহাওয়ার সাথে খাপ খাইয়ে সে নিজস্ব নামও ধারণ করছে। সুতরাং এটাকে তো আমরা আমাদের দেশি ফল হিসেবে এখন দাবি করতে পারি। তো নরসিংদীতে আমি এর আগে নরসিংদীর উপপরিচালক ছিলাম কৃষির, সেই হিসাবে আমার ধারণা আছে এখানে পলাশ এবং বেলাবো এই 2টো উপজেলায় বেশি পরিমাণ আনারস হয়। এবং আগে যে পরিমাণ জায়গায় আনারস চাষ হইতো তার চেয়ে এখন বেশি জায়গায় আনারস চাষ হয় এবং আনারসের মান, যেটা গুণগত মান, সেটা আগের চেয়ে বেড়েছে। ধন্যবাদ। জনাব হযরত আলী, আপনি যেটা বলছিলেন যে কালারের কথা, কালারের ডিফারেন্স কেন হচ্ছে, আর এটা যদি আমাদেরকে বলতেন যে ভোক্তাদের এখানে আগ্রহ কেন কমে আসছে? আচ্ছা, আনারসে মধুপুরে যেটা আবাদ হচ্ছে জায়ান্ট কিউ, এটা পাকলে ন্যাচারালি গোড়ার দিকটা একটু হালকা হলুদ হয়, উপরের দিকে সবুজ থাকে। কিন্তু যখন হরমোন প্রয়োগ করা হয়, বিশেষ করে রাইপেনিং হরমোন প্রয়োগ করলে পুরো ফলটা হলুদ হয়ে যায়। তো কালার দেখে ভোক্তারা মনে করে যে এই ফলটা ভালো পেকেছে এবং খাইতে হয়তো বা স্বাদ হবে, যে কারণে ভোক্তা কেনার সময় গিয়ে ওই কালার ফলটা কিনছে। ন্যাচারালি পাকলে যে সবুজ কালার থাকে, এটা দেখে মনে করে হয়তো বা আনারসটা কাঁচা। আর আরেকটা জিনিস ভোক্তা ভুল করেন কিভাবে, যে আনারস পাকলে এটার একটা অ্যারোমা সেন্ট আছে, যে সেন্টটার খবর ওনারা খুব একটা নেন না, ওনারা দেখেন না, কালার দেখে কিনে নিয়ে আসে। আপনারা কি ভোক্তাদের সচেতনতা বাড়াতে কোনোভাবে কাজ করছেন না? আমরা উৎপাদনকারী পর্যায়ে, আপনি বলছেন বুঝে না, বা এই জায়গাটা উৎপাদনকারী পর্যায়ে আমরা উৎপাদন যারা করতেছে তাদেরকে ব্যাপকভাবে তাদের কাছে আমরা জনসংযোগ চালাচ্ছি, যাতে কোনোভাবেই তারা এই রাইপেনিং হরমোনটা ব্যবহার না করে। কারণ ভোক্তা তো দূরের রাইপেনিং ভোক্তা। হরমোনটা ব্যবহার করার কারণ কি? এটা কি রাইপেনিং আসলে হরমোন হচ্ছে আসলে ফল পাকানোর হরমোন, রাসায়নিক কোনো পদার্থ? ইথিলিন। এটা আচ্ছা। এই ইথিলিনটা যে কোনো ফল পাকানোর জন্য ইথিলিন গ্যাস দরকার, এবং বাইরে থেকে প্রয়োগ না করলে ফলের ভেতর থেকেই ইথিলিন গ্যাসটা ওঠে। এই ইথিলিন গ্যাস ফলকে পাকায়, যেটা এটার কোনো মাত্রা আমাদের ওইরকম জানা নেই যে কোন মাত্রায় এটা উঠবে। তো বাইরে থেকে দিলে পরিমাণে বেশি দেওয়ার কারণে আনারসের বাহিরের দিকটা হলুদ হয়ে যায়। তাহলে এটা ফলের জন্য ক্ষতিকর? ফলের জন্য ক্ষতিকর কিনা, টেস্ট কমে যায়। আচ্ছা। এমনি ইথিলিনের প্রভাব হয়তো ব্যবহারের কয়েকদিন পরে বা অল্প সময় পরেও অত বেশি থাকে না, কিন্তু টেস্ট যেটা, যে ন্যাচারালি আনারস পাকলে এটা যে সেন্ট হবে, যে স্বাদ হবে, হরমোন দিয়ে যদি এটা পাকানো হয় তাহলে শুধু কালারটাই হবে, খাবার সময় দেখা যাবে যে আনারসটা খুবই টক, অনেকের জিহ্বা মুখ পুড়ে যায়।
যে কারণে ভোক্তা এটাই করে। আমরা ভোক্তাদের সচেতন করার জন্য যেটা বলতে চাচ্ছি, যেটা সরকারের তরফ থেকে ব্যাপকভাবে এটা প্রচার চালাইতে হবে। আমরা স্থানীয়ভাবে উপজেলা প্রশাসন, উপজেলা কৃষি বিভাগ, স্থানীয় জনপ্রতিনিধি আমরা মিলে বুকলেট লিফলেট করে রাস্তায়, বাজারে, বাস স্ট্যান্ডে ছেড়ে দিচ্ছে, যে যাতে লোকজন দেখে বুঝতে পারে যে না এই প্রকৃত আনারস কোনটা। আমরা ছবি দিয়ে দিয়েছি একবারে, যে এই পাশাপাশি দুইটার ছবি দিয়ে দিয়েছি, যে এই হলুদ হইলে এটা হরমোন দিয়ে পাকানো হয়েছে, আর সবুজাবো যেটা আছে এটা ন্যাচারালি পাকানো হয়েছে। কোনটা কিরকম লাগবে এটা নাকের কাছে নিলে অথবা দূরে থাকতে এরমা সেন্টার তারা বুঝতে পারে এই বিষয়গুলোতে। সেজন্য আমরা আমাদের স্থানীয়ভাবে আমরা ব্যাপক প্রচারণা চালাচ্ছি। শুধু হ্যাঁ স্থানীয়ভাবে নয়, আমরাও চাই যে পুরো দেশব্যাপী যাতে এই প্রচারটা হয়। জনাব সুভাষচন্দ্র, তবে এই জায়গাতে আমার একটি প্রশ্ন রয়েছে। আমরা তো বিভিন্ন লক্ষ্যমাত্রার জায়গাগুলো নিয়ে কাজ করি, তো আনারস চাষে কি লক্ষ্যমাত্রা কিভাবে নির্ধারণ করা হয় বা এই জায়গা নিয়ে আপনারা কিভাবে কাজ করছেন? তবে তার আগে আমার একটা বিরতি নিতে হবে, বিরতির পরে এসে আমি আপনার থেকে উত্তরটি জানবো। আচ্ছা, আলোচনা এই পর্যায়ে বিরতি নিচ্ছি, আমাদের সাথেই থাকুন। আপনারা দেখছেন খাতুনগঞ্জ থেকে মতিঝিল। আজ আমরা আলোচনা করছি আনারসের চাষ নিয়ে। জনাব সুভাষচন্দ্র খান, আমি আপনাকে বিরতির আগে যে বিষয়টি আসলে প্রশ্ন করেছিলাম, যে এই ক্ষেত্রে আনারস চাষের লক্ষ্যমাত্রা আপনারা কিভাবে নির্ধারণ করেন, কারণ আনারস কিন্তু কিছু উল্লেখিত জায়গায় ফলন হয়, এই জায়গাটা নিয়ে যদি আমাকে একটু বলতেন। আসলে আনারসের বা ফলের এইভাবে আমাদের দেশে এখনো সুনির্দিষ্ট কোনো লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় না, কারণ এটা নির্ধারিত একটা এলাকায় এটার চাষ হয়। এবং বলতে গেলে আমরা একটু আগেই বললাম যে 3টা এলাকা, পার্বত্য অঞ্চলে, সিলেটে, মধুপুরে এবং নরসিংদীতে। তো আমরা চেষ্টা করি যে এলাকায় আনারস উপযোগী জায়গা আনারস উৎপাদনের, সেই সব এলাকাগুলিতে পরিমাণে এবং গুণগত মান বাড়ানোর জন্য আমরা কাজ করতেছি। সুনির্দিষ্ট কোনো লক্ষ্যমাত্রা এরকম উপজেলা ভিত্তিক বা জেলা আর ভিত্তিক আনারসের প্রসেসিং প্ল্যান নিয়ে কি কোনো পরিকল্পনা আছে? কারণ কৃষকদের তো আসলে দামের বিষয়টা এখানে নির্ভর করে। আপনি একটা চমৎকার প্রশ্ন করছেন। জি, আনারসের যদি প্রসেসিং প্ল্যান্ট থাকতো এই দেশে, তাহলে আনারসের ন্যায্য মূল্য পাইতো। অনেক সময় দেখা যায় যে বছরই বেশি ফলন হয় তখনই ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হয় কৃষকগণ। কিন্তু আনারস একটা স্বল্পমেয়াদী ফসল। এটা আনারসের সিজনে 1 মাসের ভিতরে বা 1.5 মাসের ভিতরেই সবটা আনারস হারভেস্ট হয়ে যায়। কিন্তু যে কোনো প্রসেসিং প্ল্যান্ট করতে হলে তাকে সারা বছরই কৃষি উপকরণ বা র মেটেরিয়াল যেটা সেটা সরবরাহ করতে হয়। আনারসের ক্ষেত্রে আমরা এখনও সে ধরনের সারা বছর ব্যাপী আনারস উৎপাদনের এমন কোনো কার্যক্রম আমাদের দেশে এখনো চালু নেই। আশা করি ভবিষ্যতে নিশ্চয়ই হবে। ধন্যবাদ। জনাব হযরত আলী, আপনার কাছে জানতে চাইবো, যেহেতু এটি একটি দীর্ঘমেয়াদী ফল, তো এই জায়গায় কি আপনার মনে হয় না যে কৃষকদের জন্য আন্তঃফসল বাড়ানো যায় কিনা? হ্যাঁ, আনারস আবাদ করলে প্রকার ভেদে 18 থেকে 24 মাস পরে ফসল আসে। তা আমাদের কৃষকরা প্রায়, যেখানে গরিব মানুষ, তারা এই 2 বছর পর্যন্ত অপেক্ষা করা তাদের জন্য কঠিন। সে কারণে অধিকাংশ কৃষকদেরকে আমরা পরামর্শ দিচ্ছি যে আনারস চাষ করে সাথে সাথে অন্য কোনো ফসল, স্বল্পমেয়াদী ফসল 1 বা একাধিক চাষ করার জন্য। যেমন এখন আমরা বাড়ি সরিষা 14, এই সরিষাটা আনারসের চারা লাগানোর সাথে সাথে লাগাইতে বলছি, লাগাচ্ছে, ভালো ফলন পাচ্ছে। একই সাথে আনারসের 2 সারির মাঝখানে আদা, হলুদ, কচু, পেঁপে, কোনো কোনো সময় আমাদের আনাজি কলা চাষ করছে। আপনাদের এলাকাতে মানে মধুপুরে, আমাদের মধুপুরে এটা চাষ করছে। এটা আমাদের সাথে পরামর্শ করে আমরা পরামর্শ দিচ্ছি। মাঠ পর্যায়ে আমাদের উপসহকারী কৃষি অফিসার সাহেবরা গিয়ে এদেরকে বলছে যে আপনি আনারস যেহেতু চাষই করছেন, এই মুহূর্তে যেটা বিশেষ করে রবি মৌসুমে যেটা চারা লাগায়, যে সাথে সাথে আপনারা একটু সরিষার বীজ দিয়ে দেন, অথবা 2 লাইনের মাঝখানে আদা লাগান, হলুদ লাগান, কাঁচামরিচ, কচু, বিভিন্ন ধরনের ফসল চাষ করছে। যেটা হয়তো আপনারা বাজারে দেখে থাকবেন যে পঞ্চমুখী কচু, যেটা এটা অ্যাবসলিউটলি আমাদের মধুপুর থেকে দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায়। এবং এই ফসলটা সবসময় আনারসের মাঝখানে করতেছে। তো কৃষক 6 মাস 1 বছর পরেই তারা মোটামুটি মাঠ থেকে ভালো ফসল নিয়ে আসতেছে, তাতে তাদের অর্থনৈতিক অবস্থা ভালো হচ্ছে। স্যার, এই ক্ষেত্রে যেহেতু এখন আনারসের চাষের কথা আমরা শুনছি যে ব্যাপকভাবে ফলন হচ্ছে, আপনিও বলছিলেন যে ধীরে ধীরে এই জায়গা থেকে আমাদের ফলন বাড়ছে, তো রপ্তানির কোনো ব্যবস্থা কি এই ক্ষেত্রে করা হয়েছে? বা বাইরের প্রতিষ্ঠানগুলো আমরা দেখেছি আগ্রহ দেখাতে আমাদের আনারসের প্রতি, আপনারা কি এই জায়গাগুলোতে?
রপ্তানির বিষয়টা, ফলটাকে সরাসরি আমরা বিদেশে তেমন রপ্তানির দিকে এখনো আমাদের আমরা এখন আনারসটা আনারস ওইভাবে রপ্তানি করতে পারি নাই। যদি প্রসেসিং প্লান্ট করা যায় তখন হয়তো আমরা আরো ইয়ে করতে পারবো আর কি, এটাকে রপ্তানির অবস্থা নিয়ে যেতে পারবো। আর কৃষকদের যেটা ডক্টর হযরত আলীও বলছিলেন যে এখানে আন্তঃফসলের কথাটা এসেছে, তাহলে যেহেতু এটি একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, তাহলে আপনারা কৃষকদেরকে কাজের ক্ষেত্রে কিভাবে উৎসাহ করছেন বা তাদের জন্য আপনারা কিভাবে কাজ করছেন যদি একটু বলতেন। অবশ্যই এটা একটা সুন্দর সুযোগ আছে যে আনারস একটা দীর্ঘমেয়াদী ফসল, কিন্তু কৃষক তো চেষ্টা করবে তার জমি থেকে যত বেশি পরিমাণে সে আয় করতে পারে। জি, তো এই আনারসের মাঝে যদি আন্তঃফসল, আদা, হলুদ থেকে শুরু করে অনেকগুলির কথাই হযরত আলী বলছেন, এগুলো যদি চাষ করতে পারে তাহলে কৃষক উপকৃত হবে এবং আনারসের যে গুণগত মান যেটা আছে সেটাকেও বৃদ্ধি পাবে। এবং আমরা আশা করব যে যেসব কথা একটু আগে আলোচনা হলো যে হরমোন কখনো কোনো জায়গায় ব্যবহার করে, সেটা ব্যবহারের পরিমাণও কমে আসবে, কারণ সে তো বিকল্প আর একটা আয়ের উৎস মাঝখান থেকে পাচ্ছে। আচ্ছা, ধন্যবাদ। জনাব হযরত আলী, আরেকটি বিষয় যেটা রয়েছে কৃষকদেরকে প্রশিক্ষণ, পাশাপাশি আসলে আমাদের জানার বিষয়টি যে আনারসের আসলে উপযুক্ত সময়টা কখন, আর এই ক্ষেত্রে আপনারা কিভাবে ওই জায়গাগুলো থেকে প্রশিক্ষণের ব্যবস্থা করছেন তাদের জন্য। আমরা মৌসুম ভিত্তিক কৃষকদেরকে প্রশিক্ষণ নিয়ে আসি। আনারসের চারাটা লাগায় মোটামুটি বর্ষার শেষে থেকে শুরু করে এপ্রিল মে মাস পর্যন্ত। এই কৃষকদের আমরা সিলেক্টিভ কৃষককে ব্যাপকভাবে পারি না, আমাদের সীমাবদ্ধতা আছে। অফিসে ট্রেনিং সেন্টারের মধ্যে নিয়ে এসে তাদেরকে আনারস চাষের যাবতীয় কলা কৌশল হাতে কলমে শিক্ষা দেওয়া হয়। শিক্ষা দেওয়ার পরে তারা গিয়ে আবার এটা তারা তাদের মাঠে এইসব জ্ঞান প্রয়োগ করে। কিন্তু অনেক সময় আছে অ্যাবসেন্টি ফার্মার, মধুপুরে বাগান আছে, শত শত একর জমির মালিক, যারা ঢাকায় বসে আছে, তাদের জমিতে চাষাবাদ করে দৈনিক শ্রমিক যারা, তারা তাদের ক্ষেত্রে কিন্তু আমাদের এই প্রশিক্ষণটা কাজে আসে না, কারণ আমরা কোনো শ্রমিককে প্রশিক্ষণ দেই না, আমরা প্রশিক্ষণ দিই যে কৃষক নিজে আবাদ করেন তাকে। তো সে কারণে প্রশিক্ষণের মাধ্যমে আমরা চেষ্টা করছি যে আনারসটাকে কিভাবে আগে যে ঐতিহ্য ছিল, আমাদের একটাই টার্গেট থাকে যে আগের ঐতিহ্যবাহী আনারস যেটা সেই মধুপুরের মধুফল, এইটাই যাতে বজায় থাকে, তার জন্য আমরা হরমোন স্প্রেটা না করতে বলি। আমি একটু বলে রাখি যে হরমোনটা আসলে আসছে ভালোর জন্যই। আচ্ছা, সারা বছর স্যার যেমন বললেন যে আনারস ফলটা মাত্র অল্প দিন বাজারে থাকে, যে কারণে আমরা প্রসেসিং প্লান্ট রান করাইতে পারি না। কিন্তু আমরা যদি সারা বছর ব্যাপী আনারসকে বাজারে আনতে পারি, যদি হারভেস্ট করতে পারি, হরমোন স্প্রে করে বিভিন্ন প্লট করে, যে প্রতি হরমোন স্প্রে করার 60 দিন পরে ফুল আসে, তাহলে ফুল আসার 4 মাসের মধ্যে ফল হারভেস্ট করা যায়। এভাবে যদি ক্রমান্বয়ে আমরা ব্লক করে করে হরমোন স্প্রে করে আনারস আনতে পারি এবং নির্ধারিত সময় পর পর আনারস আসে, তাহলে আমরা একটা সময় এই আনারসের প্রসেসিং প্লান্ট করতে সক্ষম হব এবং সারা বছর ব্যাপী আনারস যাবে এবং প্রসেসিং সেন্টারে আমাদের জিনিস পাবে, প্রসেসড খাবার পাবে সবাই। আমরা এটাই প্রত্যাশা করছি। জনাব সুভাষ চন্দ্র, আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাইবো যে এখন সবশেষ আর কি, যে আনারসের বাজার সম্ভাবনা নিয়ে আপনি কি বলবেন? ফলের প্রতি কিন্তু আমাদের আগ্রহ বাড়ছে এবং আমরা আগে যে পরিমাণ ফল খেতাম তার চেয়ে এখন বেশি পরিমাণে ফল খাচ্ছি। আনারসের সিজনে প্রত্যেকেই আনারস খায়। তো আমি আশা করব যে ফলের এখন বাজার মূল্য যেটা আছে, বাজার মূল্য বাড়বে, কৃষক উপকৃত হবে এবং মানুষের ফল খাওয়ার যে আগ্রহ আসছে, এখন আনারস বিদেশি হলে আমরা এটাকে দেশি ফল বলি, এর পরিমাণ উত্তরোত্তর বৃদ্ধি পাবে এবং মানুষ বেশি পরিমাণে আরো ফল খাইতে পারবে। জনাব সুভাষ চন্দ্র গায়েন এবং ডক্টর হযরত আলী, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ, আজকে আপনারা এসেছেন এবং আমাদেরকে সময় দিয়েছেন। আপনাকেও ধন্যবাদ এবং একই সাথে যারা এই অনুষ্ঠান দেখলেন সবাইকে ধন্যবাদ। আপনার এই চ্যানেলের যেসব কর্মকর্তা কর্মীরা ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মতিঝিলে সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।